আসসালামু আলাইকুম। আজকে আমাদের আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার আমরা বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতা আজকে আমাদের দণ্ডবিধির চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ বলতে কি বোঝেন। বার কাউন্সিল পরীক্ষা 2022 আসছে, গুরুত্বপূর্ণ জায়গা। তাইলে আমরা দেখি, এখানে ধ্যান করে সারাদিন পড়ে লাভ হবে না, আপনাকে টেকনিক্যালি আপনি বিষয়গুলো মনে রাখতে হবে। নাইলে এতগুলো শাস্তি, এতগুলো অধ্যায়, এতগুলো বিষয় আপনি আজ করতে পারবেন না। কোন জায়গাটা কোন জায়গায় কি বলা আছে, কোন জায়গাতে কি আছে। দেখেন আমরা এখানে দেখি, আমরা এই যে 49, 50, 51 এই তিনটা ধারাতেই আপনার কি দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা একটু 349টা একটু দেখি। 349 বলতেছে হলো ফোর্স। 349 ধারায় বল প্রয়োগ, ফোর্স সংজ্ঞায়িত করা হয়েছে। সাধারণত বল প্রয়োগ হলো কোনো ব্যক্তির সম্মতি ছাড়া বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতি পরিবর্তন বা গতিশীল করা বা গতিরোধ করা। তাইলে দেখেন এখানে অনেক বিষয় আছে। এক হচ্ছে হলো তার কোনো ব্যক্তির কোনো ব্যক্তির সম্মতি ছাড়া, এখানে সম্মতি বিষয়টা আসতে পারবে না, সম্মতি ছাড়া, এবং ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছাও থাকবে না। সম্মতি ইচ্ছা দুটার বিরুদ্ধেই, সম্মতি নিবে না, ইচ্ছার বিরুদ্ধে কি করতে পারে সে, গতি পরিবর্তন করতে পারে, গতিশীল করতে পারে, গতিরোধ করতে পারে। তিনটা গ, গ কি আর এখানে হইলো দন্তাস্ব রস্বই সই। এই সই মানে সম্মতি, আর হলো ইচ্ছা, এবং গ গতি পরিবর্তন, গতিশীল, গতিরোধ। এই কয়টা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, না হয় আপনি এগুলোই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই যে গ হলো তিনটা, আর হলো দন্তাস্ব রস্বই সই, সম্মতি এবং ইচ্ছা। এগুলোর বিরুদ্ধে আপনাকে এই করলে 349 ধারায় কোনো ব্যক্তি অপর ব্যক্তির প্রতি তিনটি উপায়ে বল প্রয়োগ করতে পারে। ওই যে যেটা বললাম, তার নিজের দৈহিক শক্তি দিয়ে, তার নিজের দৈহিক শক্তি দিয়ে পারে। তারপর হলো যে কোনো বস্তুর এরূপ ব্যবস্থাপনা করে যা উক্ত ব্যক্তির অন্য কোনো ব্যক্তির পক্ষে অধিকতর কোনো কাজ ব্যতিরেকে গতি বা গতির পরিবর্তন করে। এবং আরেকটা হচ্ছে হলো কোনো কোনো প্রাণী চলতে দিয়ে কিংবা গতি পরিবর্তন করে চলা থেকে বিরত রাখে, এই বিষয়গুলো করে। তাহলে আপনারা বুঝে গেছেন, এক হচ্ছে হলো গতি পরিবর্তন করে আপনি পারবেন, গতিশীল করে পারবেন, গতি রোধ করে আপনি পারবেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় ফোর্স, বল প্রয়োগ বলা হয়। এরপরে আমরা অপরাধমূলক বল প্রয়োগ। ফোর্সের সাথে আমরা শুধু একটু ক্রিমিনাল কথাটা জুড়ে দিই, তাইলে সেটা হয়ে যাবে অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে অপরাধমূলক বল প্রয়োগ বলতে 350 ধারাতে অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে। বল প্রয়োগ কোনো অপরাধমূলক বল প্রয়োগ হয় সেটা 350 ধারাতে বলা আছে। 350 ধারাতে বলছে কোনো বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ হইতে পারে যদি কোনো ব্যক্তির প্রতি স্বেচ্ছামূলক বল প্রয়োগ করা হয়, কোনো ব্যক্তির প্রতি স্বেচ্ছামূলক বল প্রয়োগ করা হয়, তার সম্মতি ছাড়া করা হয়, এবং সে কোনো অপরাধ সংগঠনের জন্য, কোনো অপরাধ সংগঠনের জন্য যদি করা হয়, এবং তাকে কি করা হয়, বল প্রয়োগ করবে সে ব্যক্তির ক্ষতি, ভীতি, বিরক্তি বা এই বিষয়গুলো, ক্ষতি, ভীতি, বিরক্তি, এই বিষয়গুলো করার সম্ভাবনা আছে জেনে করা হয়। তাহলে 350 ধারার মূল উপাদান হলো এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা, অর্থাৎ বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ মর্মে গণ্য হবে যখন অপরাধ সংগঠনের অভিপ্রায়ে এমন বল প্রয়োগ করা হয়। তাইলে আপনি ক্ষতি করার জন্য, ভীতি করার জন্য, বিরক্তি করার জন্য এই বিষয়গুলো যখন আপনি করবেন, কার, আপনার হলো সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে, আমরা সই দিয়ে মনে রাখতে বলছিলাম। যখন আপনি কি করবেন, গতিশীল করবেন, গতিরোধ করবেন, তারপরে হলো কি করবেন, আপনার হচ্ছে হলো গতি পরিবর্তন করবেন। এই গ দিয়ে তিনটা জিনিস মনে রাখলেই এই বিষয়গুলো যখন অপরাধের জন্য করবেন তখন হয়ে যাবে ক্রিমিনাল ফোর্স, হয়ে যাবে, সেটা নর্মাল ফোর্স হবে না।
এরপরে আমরা একটু পরে আক্রমণের বিষয়টা আমরা একটু দেখি, অ্যাসল্টের বিষয়গুলো একটু দেখি। 351 ধারাতে আক্রমণের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে কি দেখতেছি এখানে, কোনো ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তির উপস্থিতিতে সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি করা, প্রস্তুতি গ্রহণ করা। এখানে ভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করা, বা এখানে সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি করা বা প্রস্তুতি গ্রহণ করা, সেটা থাকবে ভঙ্গি এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই অভিপ্রায় এটা জেনে যে সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা প্রস্তুতি সম্ভবত উপস্থিত ব্যক্তির মনে এমন ভীতি সৃষ্টি করে, যে ব্যক্তি সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করেছে সে অপরাধমূলক বল প্রয়োগ করতে যাচ্ছে। যখন কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে এমন সম্ভাবনা তৈরি করা হয় তখন আক্রমণ বলে। অর্থাৎ আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগে আঘাত করা হয় না। এখানে আপনার আক্রমণের মধ্যে কি করা হয়, আঘাতটা নাই। এখানে হুমকি দেওয়া বা অন্যর দিকে গুলি ভর্তি পিস্তল দেখানো ইত্যাদি আক্রমণ হইতে পারে। কাউকে হুমকি দেওয়া তা বা গুলি ভর্তি পিস্তল দেখানো এগুলো আক্রমণ হইতে পারে, তবে প্রত্যেক হুমকি আক্রমণ মর্মে গণ্য হয় না। যে ব্যক্তি হুমকি দিচ্ছে উক্ত হুমকি কার্যকর করার অভিপ্রায়, সক্ষমতা এবং পন্থা উক্ত ব্যক্তির থাকতে হবে। তাইলে দেখেন আমরা একটা ডিএলআর দেখি। স্টিফেন্স বনাম মিয়ারস 1830 সাইরসি এবং ফি 349 একটি গ্রাম্য সভায় হট্টগোলকারী এক ব্যক্তিকে চেয়ারম্যান থামিয়ে দিয়ে তাকে ওই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করে। উক্ত ব্যক্তি রেগে গিয়ে চেয়ার থেকে চেয়ারম্যানকে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। এই হুমকি অনুসারে সে তার নিজের চেয়ার হতে উঠে দাঁড়ায় এবং চেয়ারম্যানের দিকে ধাবিত হয় এবং মুষ্টি তোলে। অন্যান্য উপস্থিত ব্যক্তিরা তাকে থামিয়ে দেয়। আদালত উক্ত ব্যক্তিকে আক্রমণ অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে, কারণ তার হুমকি বাস্তবায়িত করার প্রয়োজনীয় অভিপ্রায়, সক্ষমতা, পন্থা তার ছিল। এরপরে শাস্তির বিধানটা আমরা দেখি। অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণের জন্য পৃথক কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। অর্থাৎ অর্থাৎ আক্রমণের জন্য 2 বছরের শাস্তি এমন কোনো বিধান দণ্ডবিধিতে নেই। মূলত 352 ধারা থেকে 358 ধারা পর্যন্ত অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ কি কারণে করা হয়েছে তার উপর ভিত্তি করে শাস্তির বিধান আছে। যেমন গুরুতর উত্তেজনা ছাড়া আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাবাস 3 মাস পর্যন্ত হইতে পারে, অর্থদণ্ড সহ, অর্থাৎ 500 টাকা পর্যন্ত হইতে পারে অর্থদণ্ড। ধারা 352 বা কোনো নারী শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ করা হলে অভিযুক্ত ব্যক্তি যে কোনো বর্ণনায় 2 বছর পর্যন্ত হইতে পারে, অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। ধারা 54তেও সেটা বলা আছে। এই হলো বিষয়, এগুলো একটু দেখে নিবেন, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জায়গাগুলো বুঝবেন যে কোন জায়গাতে কি কি ওয়ার্ড আছে, কি দিয়ে মনে রাখবেন, সেই বিষয়গুলো বুঝার বিষয় আছে এখানে। একদল প্রতিবাদকারী এ বি সি ডি এবং এফ একটি সভা পণ্ড করবেন মর্মে পরিকল্পনা করেন। সরাসরি মঞ্চে পাথর নিক্ষেপ করেন। যে সময় সে সময় সে সময় বি সি ডি এফ এফ আমরা দেখতেছিলাম যে একদল প্রতিবাদকারী এ বি সি ডি ই এবং এফ একটি সভা পণ্ড করবেন মর্মে পরিকল্পনা করেন। সরাসরি মঞ্চে পাথর নিক্ষেপ করেন এবং সে সময় বি সি ডি ই এফ স্লোগান দিতে থাকেন এবং অংশগ্রহণকারীদের বাধা দেন। এর অপরাধ ও তার শাস্তি উল্লেখ করুন। বি সি ডি ই এফ কেও এর সাথে কি অপরাধে অভিযুক্ত করা যাবে আমরা একটু দেখি। দেখেন, মঞ্চে সরাসরি পাথর নিক্ষেপ করেন 352 দ্বারা অপরাধমূলক বল প্রয়োগে করেছে। অনধিক 3 মাসের কারাবাস বা অর্থদণ্ড বা অনধিক 500 টাকা হতে পারে। বেআইনি সমাবেশের সদস্য হিসাবে অনধিক 6 মাসের কারাবাস হইতে পারে। এরপরে হচ্ছে হলো বি সি ডি ই এবং এফ কেও এই সাথে অভিযুক্ত করা যাবে, এটি হলো বিষয়। প্রশ্ন হচ্ছে এটা। তাহলে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ
বেআইনি সমাবেশে গণ্য হয় যদি উক্ত সমাবেশটি 141 ধারার উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে করা হয়। ভয় দেখিয়ে বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে যে কাজ করতে সে আইনত অধিকারী তাকে সে কার্য করা থেকে বিরত রাখতে বাধ্য করতে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ 141 দ্বারা বেআইনি সমাবেশ হয়। যেহেতু সভা করা প্রত্যেক ব্যক্তির আইনত অধিকার এবং সেটা পন্ড করতে এ বি সি ডি ই এবং এফ সমাবেশকে বেআইনি সমাবেশে গণ্য হবে। সভা পন্ড করার পরিকল্পনা সম্পর্কে অবগত হয়ে উক্ত বেআইনি সমাবেশ ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করায় অংশগ্রহণকারী প্রত্যেকে বেআইনি সমাবেশের সদস্য মর্মে গণ্য হবে এবং 143 ধারায় দণ্ডিত হবে। মঞ্চে সরাসরি পাতক নিক্ষেপ করে 252 ধারায় অপরাধমূলক বল প্রয়োগ অপরাধ করে। 149 ধারা অনুযায়ী বেআইনি আপনার বেআইনি সমাবেশের সদস্য বাস্তবায়ন করতে সাধিত কোনো অপরাধের জন্য উক্ত সমাবেশের সকল সদস্য দায়ী হবে। যেহেতু উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য ছিল ভয়ভীতি দেখিয়ে বা বল প্রয়োগ করে সভা পণ্ড করা, উক্ত উদ্দেশ্য বাস্তবায়ন করতে মঞ্চে সরাসরি পাথর নিক্ষেপ করে 352 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের অপরাধ করেছে। যেহেতু উক্ত সমাবেশের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে 149 ধারা প্রযোজ্য হবে এবং 352 ধারা অপরাধমূলক বল প্রয়োগের জন্য পরার্থভাবে দায়ী হবে, যদিও তারা সরাসরি পাথর নিক্ষেপ করেনি। একসাথে তারা দায়ী করা যাবে। এরপরে দেখেন এমন ভাবে জেটের দিকে মুষ্টি পাকায় জেট বিশ্বাস করে যে কারণ জন্মায় যে তাকে মারতে মোটামুটি প্রস্তুত হয়েছে। এখন সেটা কি হবে? কোনো অপরাধ করেছে? তাহলে দেখেন যে মুষ্টি আন্দোলিত করা নিয়েছে তা জেটকে বিশ্বাস করায় যে জেডের প্রতি অপরাধমূলক বল প্রয়োগের উদ্যোগ নিয়েছে, সেহেতু এখানে অপরাধমূলক বল প্রয়োগ করার আশঙ্কা সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতভাবে কোনো বল প্রয়োগ করা হয়নি, তা আক্রমণ হবে। এটা হলো আক্রমণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন আমাদের হলো কিডন্যাপিং এর বিষয়টাতে আমরা একটু যাই। কিডন্যাপিং এবং অ্যাবডাকশন, হ্যাঁ, মনুষ্যহরণ বা জোরপূর্বক অপহরণ যেটাকে বুঝায় সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলতেছে যে নিম্নলিখিত অপরাধ সমূহের মধ্যে দণ্ডবিধির বিধান অনুসারে পার্থক্য নিরূপণ করুন। মনুষ্যহরণ অপহরণ এর পার্থক্য নিরূপণ করার জন্য বলছে। তাইলে আমরা বিগত বছরে প্রশ্নটা আসছে যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের বিষয়টা 359 ধারায় অপহরণের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। বাংলাদেশ থেকে অপহরণ 360 ধারায়, আইনানুগ বিভাগের তত্ত্বাবধায়ক থেকে অপহরণ 361 ধারায় আলোচনা করা হয়েছে এবং 362 ধারায় অপবাহন বা অ্যাবডাকশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন প্রকারভেদ কি? 359 ধারা অনুযায়ী এটা হলো 2 প্রকার। বাংলাদেশ থেকে অপহরণ, আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে অপহরণ, কিন্তু অপবাহনের কোনো প্রকারভেদ নাই। এরপরে উপায় কি জিনিস দেখি আমরা। অপবাহন বা অপহরণের মধ্যে পার্থক্য হলো অপহরণের ক্ষেত্রে কি উপায়ে অপরাধটি করা হয়েছে তা অপ্রাসঙ্গিক। যে উপায়ে অপহরণ করা হয়েছে তা নিরপরাধ হতে পারে, কিন্তু অপবাহনের ক্ষেত্রে কি উপায়ে অপরাধ করা হয়েছে তা প্রাসঙ্গিক। অপবাহনের ক্ষেত্রে অবশ্যই জোরপূর্বক, এখানে জোরপূর্বক বাধ্য করা বা কোনো প্রতারণামূলক উপায়ে উপলব্ধ করা থাকতে হবে, কিন্তু এমন বল প্রয়োগ অপহরণের ক্ষেত্রে প্রয়োজন না। বয়সের বিষয়টা দেখেন যে আইনানুগ অভিভাবক থেকে অপহরণের ক্ষেত্রে বয়স বিবেচ্য, অর্থাৎ ছেলের ক্ষেত্রে 14 আর মেয়ে হলে 16 বছর নিতে হবে, কিন্তু নিচে হবে, কিন্তু অপবাহনের ক্ষেত্রে এরকম বিবেচ্য বিষয় নয়, এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অভিপ্রায়ের ক্ষেত্রে দেখেন অপরাধীর অভিপ্রায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কিন্তু অপবাহনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অপবাহনের ক্ষেত্রে কি উপায়ে অপবাহন করা হয়েছে এর উপর ভিত্তি করে শাস্তি নির্ধারিত হয়। সম্মতি, আইনানুগ অভিভাবকের নিকট অপহরণের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু যদি সম্মতিটি স্বেচ্ছামূলক হয় সেটা অপবাহন হবে না। স্বতন্ত্র অপরাধ, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু অপবাহন বা শাস্তিযোগ্য কোনো অপরাধ না। এটা হলো অপহরণের একটা সহায়ক কাজ বলে যেখানে বল প্রয়োগ করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন দণ্ডবিধি আইনের ধারা উল্লেখপূর্বক ঘৃণ্য উদ্দেশ্য অপহরণ আলোচনা করুন। এটা বার কাউন্সিল 2005-9 গুলাতে আসছে, 2007-6। তো গুরুত্বপূর্ণ এগুলো দেখি। ঘৃণ্য উদ্দেশ্য অপহরণটা কি? ঘৃণ্য উদ্দেশ্য অপহরণ সম্পর্কে দণ্ডবিধি 366, 366 ক, 366 খ, নারী শিশু নির্যাতন দমন আইনে, বিশেষ করে 2000
5(1) ধারায় বর্ণনা করা হয়েছে। 366 ধারা স্ত্রীলোককে বিবাহে বাধ্য করার জন্য অপহরণ পরচিত করলে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানায় দণ্ডিত হতে পারে। আর 366 গতে অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহকরণের বিষয় আছে। যদি কোনো লোক অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে অপহরণ করে কোনো লোকের সঙ্গে অবৈধ যৌন সমাবেশ করতে বাধ্য করতে বা পরচিত করতে অপহরণ করে, তাহলে তিনি 366 খ ধারায় কারাদণ্ডে দণ্ডিত হবে, মেয়াদ 10 বছর পর্যন্ত বা জরিমানা হইতে পারে। 366 খতে বলতেছে বিদেশ থেকে বালিকা আমদানি। বাংলাদেশের বাইরে কোনো দেশ হতে বালিকাকে যারা বয়স 21 বছরের কম বাংলাদেশে আমদানি করে, তাকে অপর কোনো লোকের সঙ্গে অবৈধ যৌন সমাবেশ করতে, যৌন সহবাস করতে বাধ্য বা পরাজিত করে, তাহলে সে লোক কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে বা জরিমানা আছে। নারী শিশু নির্যাতন দমন আইন 5(1) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতি বহির্ভূত কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারীকে বিদেশ থেকে আনায়ন করে বা বিদেশে পাচার করে, ক্রয় বিক্রয় করে, ওই কোনো নারী ভাড়ায় বা অন্য কোনো ভাবে নির্যাতনের উদ্দেশ্যে হস্তান্তর করে ইত্যাদি অপরাধের জন্য উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অনধিক, এখানে 20 বছর কিন্তু অনন্য 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বা অতিরিক্ত দণ্ডে দণ্ডিত করা যাবে। বিষয়গুলো এখানে আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু র্যাফের দিকে যাই, ধর্ষণের দিকে দেখি। ধর্ষণ কি? নিজ স্ত্রীকে ধর্ষণের দায়ে একজন ব্যক্তি অভিযুক্ত হতে পারে কি? ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2018-তে আসছে ধর্ষণের সংজ্ঞা। 375 ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধর্ষণ হলো কোনো পুরুষ কর্তৃক কোনো নারীর সাথে সম্মতি ছাড়া, এখানে কনসেন্ট থাকবে না, ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সমাবেশ করা, অসত্য অবস্থায় বল প্রয়োগ, ভয়, প্রতারণা, নারীকে বলাৎকার করার কাজ হলো ধর্ষণ। তাইলে ধর্ষণের উপাদানগুলো আছে, 5টি উপাদান উল্লেখ আছে, যেমন তার ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ছাড়া, তারপরে হলো আঘাতের ভয় থাকবে যেখানে সম্মতি আদায় করা হয়েছে, এবং তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে সে তার স্বামী নয়, রাতের বেলায় যদি এরকম হয়। তারপরে হলো সম্মতি ছাড়া সহ বা ছাড়া 14 বছরের কম বয়স্কা যদি হয়, এগুলো হচ্ছে উপাদান, এগুলো একটু মাথায় রাখতে হবে। যদিও নারী শিশু নির্যাতন দমন আইন 2000-এর 2 ধারাতে ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2 ধারা অনুসারে ধর্ষণ অর্থ ধারা 9-এর বিধান সাপেক্ষে দণ্ডবিধি 1860-এর বা 375-এর সংজ্ঞায়িত ধর্ষণ। অন্যদিকে নারী শিশু নির্যাতন দমন আইন 2009 ধারায় ধর্ষণের সংজ্ঞা বা শাস্তির বিধান করা হয়েছে। 9 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোন নারীর সাথে সম্মতি ব্যতিরেকে ভীতি প্রদর্শনমূলক তার সম্মতি আদায় করে, অথবা 16 বছরের কম বয়সে কোনো নারীর সাথে সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সংগ্রাম করে, তাহলে উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। এখন তার ইচ্ছার বিরুদ্ধে হইতে হবে। যেমন ইচ্ছার বিরুদ্ধে বলতে কোনো নারীর বিরোধিতা সত্ত্বেও তার সাথে যৌন সহবাস করা বা কোনো কার্য নারীর ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে মর্মে গণ্য হবে। সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিল, তার সাথে কি হচ্ছে সেটা সম্পর্কে সে অবগত ছিল এবং তিনি তার বিরোধিতা করছে, বাধা দিয়েছে। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে, দেখে নিবেন। বিশেষ করে নারী শিশু বিষয়ে হয়তো না আসার সম্ভাবনাই বেশি, তারপর একবার দেখে নিবেন। অস্বাভাবিক অপরাধ সমূহ, এর উপর টিকা লিখুন। অস্বাভাবিক বা আনন্যাচারাল যে অফেন্স, যেটাকে দণ্ডবিধিতে অস্বাভাবিক অপরাধের সংজ্ঞায়িত করা হয়নি, তবে 377 ধারার বিধান করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা পশুর সঙ্গে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে, তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনায় কারাদণ্ডে, অর্থাৎ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 377 দ্বারা কোনো পুরুষ, নারী, প্রাণীর সাথে অস্বাভাবিক আনন্যাচারাল অফেন্স ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ। এরপরে আমরা 107 প্রশ্নটা আমরা একটু দেখি। চুরি, বলপূর্বক গ্রহণ, আদায়, দস্যুতা, ডাকাতি, এগুলা কি? চুরির সংজ্ঞা 378 দ্বারা চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা কোনো স্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। চুরি হয়েছে
এখানে কিছু উপাদান আছে, সেটা হলো অন্য কোনো ব্যক্তির দখল থেকে অসাধুভাবে অসাধুভাবে হইতে হবে। এরপর হলো সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি, যেমন টাকা, স্বর্ণ অলংকার হইতে হবে, অস্থাবর হইতে হবে, অসাধুভাবে অস্থাবর। হ্যাঁ। অ অ উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে। উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে। অন্য ব্যক্তির, এখানে অন্য ব্যক্তিটা মনে রাখি, অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে। তাহলে অসাধুভাবে অস্থাবর সম্পত্তি অন্য ব্যক্তির দখলে, তাহলে আমরা পাইতেছি। সম্ম সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া নিবে। তাইলে আহ, সম্মতি ছাড়া এটা নিবে, এখানে কোনো কনসেন্ট থাকবে না, মানে সম্মতি থাকবে না। এবং চুরি সম্পূর্ণ হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়। এই যে স্থানান্তর, এই যে, তাহলে পাইছেন আমরা তিনটা। আর হইলো এই যে সস্তা, নন্টাস, নন্টাস থ সংযুক্ত আকার সস্তা। তাহলে এই উপাদানগুলো একটু মনে রাখবেন, চুরির মোটামুটি হলো উপাদান। তারপরে আমরা একটু বলপূর্বক গ্রহণের সঙ্গে আমরা একটু দেখি। চুরি বা দস্যুতা মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। 383 দ্বারাই বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে অসাধু উপায়ে পরচিত করে, উক্ত ব্যক্তি অন্য ব্যক্তির নিকট থেকে স্থাবর হইতে পারে, সেটা অস্থাবর হইতে পারে, সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত কি থাকতে হবে, এখানে অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তির ক্ষতির ভয়ে রাখবে। তারপরে এমন কার্যটি অবশ্যই কি হইতে হবে, ইচ্ছাকৃত হতে হবে। এবং কি করতেছে, অতঃপর যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি দান হিসাবে কোনো বস্তু দিতে, বা প্রকারের চাঁদা দিতে, বা কোনো সম্পত্তি অর্পণ করতে, বা মূল্যবান জামানত অর্পণ করতে, বা কোনো স্বাক্ষর বা সিল দিতে পরিচিত করে, এই বিষয়গুলো থাকবে। এরূপ অবশ্যই অসাধুভাবে হইতে হবে। তাইলেই হলো হয়ে যাবে বলপূর্বক গ্রহণ, যাকে আমরা সাধারণ ভাষায় আমরা বলতে পারি চাঁদাবাজি, যাকে বলা হয় দূর থেকে। এরপরে হলো 390 বলা আছে হলো দস্যুতার সংজ্ঞা দেওয়া আছে। দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে, দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। এটা কি থাকে, অর্থাৎ প্রত্যেক দস্যুতায় চুরিও থাকে, বলপূর্বক গ্রহণও থাকে। যখন চুরি দস্যুতা বলে গণ্য হয়, কেমনে হয়, স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি মৃত্যু বা আঘাতে বেআইনি বাধা দেওয়ার চেষ্টা করে, অথবা মৃত্যু, আঘাত, বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন হয়ে যাবে সেটা দস্যুতা। তো দেখে গেলেই হয়ে যাবে দস্যুতা। বলপূর্বক গ্রহণ যখন দস্যুতায় রূপান্তরিত হয়, আপনি যখন বলপূর্বক গ্রহণ করতে হলে কি ভয়ে রাখা, তার নিকট যদি উপস্থিত হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে দস্যুতা। তবে তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক জখম, তাৎক্ষণিক বেআইনি, হ্যাঁ, ভয়ে রেখে এই যে কোনো কিছু আদায় করলে সেটাই হয়ে যাবে আপনার দস্যুতা। এরপর ডাকাতির সংজ্ঞা একটু আমরা দেখি। 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। অর্থাৎ যখন সংজ্ঞায় বেড়ে যাবে, 4-এর উপরে উঠে যাবে, 5 ততোধিক হয়ে যাবে, তখন দস্যুতা থাকবে না, তখন হয়ে যাবে 391-তে ডাকাতি। 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং মিলিতভাবে দস্যুতাকারী বা উদ্যোগকারীর সংখ্যা 5 বা ততোধিক হয়, এবং দস্যুতা সংগঠনের সহায়তাকারী উপস্থিত ব্যক্তির সংখ্যা 5 বা ততোধিক হইতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে কখন চুরি বলপূর্বক আদায়। বলপূর্বক আদায় কখন দস্যুতা, দস্যুতা ডাকাতিতে পরিণত হয়। এই যে একটার পর একটা চুরি হয়ে যাবে দস্যুতা। এটা আপনারা জানেন, চুরি করতে হয় একদম নীরবে, কেউ দেখবে না। যখন দেখে যাবে সেটা হয়ে যাবে কি চুরি। চুরি বলপূর্বক আদায়, তাইলে চুরি বলপূর্বক আদায় হিসেবে গণ্য হবে যদি চুরির সময় বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা হয়। আর এরপরে অভিযুক্ত ব্যক্তি অবশ্য অন্য কোনোভাবে ক্ষতির ভয়ে থাকবে, ইচ্ছাকৃত হইতে হবে, এগুলো চাঁদা দিতে, এই বিষয়গুলো থাকতে হবে, উপাদানগুলো থাকতে হবে। আর বলপূর্বক দস্যুতা হবে যখন তাকে তাৎক্ষণিক দেখা হবে। হ্যাঁ, তখন চুরি তো নীরবে করতে হয়, যখন আপনি এইভাবে বলবেন, ফোর্স করবেন দূর থেকে, তখন হয়ে যাবে হলো আপনার হলো বলপূর্বক। বলপূর্বক যখন ইনস্ট্যান্ট সরাসরি দেখা হয়ে যাবে, তখন সেগুলো হয়ে যাবে দস্যুতা। আবার দস্যুতা যখন সংখ্যায় বেড়ে যাবে, 5 বা ততোধিক হয়ে যাবে, তখন হয়ে যাবে ডাকাতি। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন।
এই একই কথা, বার কাউন্সিল 2022 আসছে, চুরি বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় গণ্য হয়, বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এবারও আসার সম্ভাবনা আছে, একটু দেখে নিবেন, সহজ। তারপর হলো এক্সটর্শন, এই যে যেকে বললাম বলপূর্বক গ্রহণের সংজ্ঞা, এবং 384 দ্বারা বলপূর্বক গ্রহণের শাস্তির বিধান করা হয়েছে। 384-তে শাস্তি সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তির ভয় দেখিয়ে অসাধু উপায়ে যদি কারো স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ করার চেষ্টা করে, এই উপাদানগুলো থাকতে হবে, থাকলে সেটা হয়ে যাবে বলপূর্বক গ্রহণ। আর দস্যুতে রূপান্তরিত হবে তাৎক্ষণিক মৃত্যু, জখম, বেআইনি, এই বিষয়গুলো থাকবে। এরপরে হচ্ছে হলো চুরি বা বলপূর্বক গ্রহণ, চুরি ও দস্যুতা, দস্যুতা ও ডাকাতি, এগুলোর মধ্যে পার্থক্য আছে, এটা সংজ্ঞাগত পার্থক্য, বিষয়বস্তুগত পার্থক্য, সম্মতির বিষয় আছে, বল প্রয়োগের বিষয় আছে, এবং সম্পত্তি অর্পণের বিষয় আছে। আমরা একটু দেখি, এটা 378 ধারায় চুরির সংজ্ঞা আছে, আর 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হচ্ছে। চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হইতে পারে, আর এখানে স্থাবর অস্থাবর দুইটার ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ হইতে পারে। এখানে কনসেন্ট, চুরির ক্ষেত্রে সম্পত্তির মালিক দখলদারের মধ্যে কোনো সম্মতি থাকে না, কিন্তু এখানে একটা ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হয়। বলপূর্বক, বল প্রয়োগ, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু এখানে ক্ষতির বা বল প্রয়োগ থাকে। সম্পত্তি অর্পণ, চুরির ক্ষেত্রে অপরাধী সম্পত্তিটি নিয়ে যায়, এক্ষেত্রে মালিক সম্পত্তি অর্পণ করে না, আর এখানে অর্পণ করে, ডেলিভারড। এরপরে চুরি স্থান, সম্পত্তি হস্তান্তর, চুরির ক্ষেত্রে সম্পত্তি গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তিটি অবশ্যই স্থানান্তরিত হইতে হবে। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে সম্পত্তিটি স্থানান্তর না করলেও সেটা বলপূর্বক গ্রহণ হতে পারে, যেমন জমির দলিলে স্বাক্ষর নেওয়া। চুরি বা দস্যুতার মধ্যে আবার পার্থক্য, এটা সংজ্ঞাগত হইতে পারে, এই যে 78-এ আছে চুরি, আর হলো 390-তে দস্যুতা। তারপর এটা হলো অস্থাবর, আর এটা হলো স্থাবর। অস্থাবর উদ্যোগ হইতে পারে, এটা কনসেন্টের বিষয়টা আবার আসবে। এটাতে চুরির ক্ষেত্রে কোনো কনসেন্ট থাকে না, তবে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ভয় দেখায় নেওয়া হয়, যেটা দস্যুদের কনসেন্ট থাকে। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু এখানে বল প্রয়োগ থাকে, মুক্ত আঘাতের ভয় থাকে। চুরির ক্ষেত্রে অপরাধী সম্পত্তি নিয়ে এক্ষেত্রে মালিক সম্পত্তি অর্পণ করে না, এবং চুরির ক্ষেত্রে হত্যা বা আঘাত বেআইনি বাধা দেওয়া হয় সম্পত্তি হস্তান্তর, এবং চুরির ক্ষেত্রে এরপরে হচ্ছে হলো আমরা দেখি এখানে সম্পত্তি অর্পণের একটা বিষয় আছে। তো চুরির ক্ষেত্রে সম্পত্তিটি নিয়ে যায়, এক্ষেত্রে মালিক সম্পত্তিটি অর্পণ করে না, কিন্তু অপরাধী চুরি করার সময় কোনো ব্যক্তিকে হত্যা বা আঘাত বেআইনি বাধা দেওয়া হয় না, কিন্তু সেক্ষেত্রে হত্যা বা আঘাত, আটক রাখা, তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি অর্পণ করা হয়, সেটি হলো বল প্রয়োগের ক্ষেত্রে। আপনার হলো দস্যুতার ক্ষেত্রে। এরপরে হচ্ছে হলো সম্পত্তি হস্তান্তরের বিষয়টা। দস্যুতা অবশ্যই সম্পত্তিটি হস্তান্তর না করলেও সেটা বলপূর্বক গ্রহণ হতে পারে। তারপরে দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য, দস্যুতা 390-তে 91-তে হলো ডাকাতির সংজ্ঞা দেওয়া আছে, সদস্য দস্যুতার একজনও হইতে পারে, আর সর্বনিম্ন, আর এখানে সর্বনিম্ন 5 জন ডাকাতিতে, এবং যে সংখ্যক সদস্য দ্বারা দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে, দস্যুতাতে একজন বা একাধিক ব্যক্তি দ্বারা হতে পারে, কিন্তু ডাকাতিতে সর্বনিম্ন 5 জন সদস্য দ্বারা সংগঠিত হতে পারে। দস্যুতা 5 জন ব্যক্তি দ্বারা সংগঠিত হবে, তখন সেটা ডাকাতিতে পরিণত হয়ে যায়। যে সংখ্যক আসামিকে দণ্ডিত করা যায়, দস্যুতা সর্বনিম্ন একজনকে, আর হলো সর্বনিম্ন 5 জনকে। অপরাধের মাত্রা, দস্যুতা, চুরি, বলপূর্বক গ্রহণ অপেক্ষা মারাত্মক, কিন্তু ডাকাতি অপেক্ষা কম মারাত্মক অপরাধ। আর যেখানে ডাকাতি, চুরি, বলপূর্বক গ্রহণ মারাত্মক অপরাধ। তারপর হলো দস্যুতা বনাম ডাকাতি, প্রত্যেক ডাকাতির ক্ষেত্রে দস্যুতা থাকে, কিন্তু দস্যুতার ক্ষেত্রে ডাকাতি থাকে না। দস্যুতা তখনই হয় যখন সংখ্যা বেড়ে যায়। দস্যুতা ডাকাতি সংগঠনের সহায়তা, দস্যুতার ক্ষেত্রে অপরাধের সহায়তাকারী পৃথকভাবে দায়ী হবে, কিন্তু ডাকাতির ক্ষেত্রে ডাকাতি সংগঠনের সময় যারা উপস্থিত সহায়তার ক্ষেত্রে ডাকাতির সংখ্যা নির্ধারণের সময় গণ্য করা হবে। এরপর আমরা 112-তে দেখছি চুরি, বলপূর্বক, দস্যুতা, ডাকাতির মধ্যে পার্থক্য ইতিমধ্যে আমরা দেখে গেছি, এগুলো লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। এরপর একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী হইতে পারে? অবশ্যই পারে। এটা আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম, ওই যে একটা মোবাইল রেখে যদি কোনো দোকানে ঠিক করার জন্য দেওয়া হয়, যখন সে যদি তার কনসেন্ট ছাড়া নিয়ে আসে, তখন সেটা নিজের সম্পত্তি চুরি হবে, এটা আপনারা জানেন। এরপরে আমরা যাই পেনাল কোডের সংশোধন ধারা অনুযায়ী অপরাধের নাম বা সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। তাহলে পেনাল কোডের ধারা অনুযায়ী অপরাধের নাম বা সর্বোচ্চ সাজা কিসের? নিজে, তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটা নৌকা তৈরি করার জন্য বিয়ের জমিতে সম্মতি ব্যতীত গাছ কেটে ফেলে। তো এখানে তো এটা চুরি করছে, চুরিতে সর্বোচ্চ শাস্তি হলো 3 বছর, বাসগৃহ থেকে চুরি করলে 7 বছর। এই হলো কাহিনী, সেগুলো হবে।
আশা করছি হয়ে গেল, 3 বছরটাই হবে 1979-তে। এরপরে এক্স ওয়াই কে অর্থ প্রদান না করলে এক্স ওয়াই এর কুৎসাজনক লেখা প্রকাশ ভয় দেখান, এরূপ তাকে ওয়াই তাকে অর্থ প্রদান করতে এক্স কে প্রবৃত্ত করেন, ওয়াই অপরাধ করেছেন এবং ওই অপরাধের উপাদান উল্লেখ করুন। এখন এক্স সম্পর্কে কুৎসাজনক লেখা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ গ্রহণ করে ওয়াই বলপূর্বক অপরাধ গ্রহণ করেছে, অর্থাৎ সেটা দূরবর্তী ছিল, তাইলে ওয়াই বলপূর্বক গ্রহণের অপরাধ করেছে। তাইলে এটা 383 দ্বারা যে উপাদানগুলো আছে সেগুলো একটু দেখবেন, এই উপাদানগুলোর মধ্যে পড়েছে। এরপরে হলো বিজিএস পরীক্ষা 2023-এ আসছে, এক্স জেড কে ঝাপটে ধরেন জেড এর সম্মতি ব্যতিরেকে, প্রতারণামূলক ভাবে জেড এর পোশাক থেকে এক্স এর গহনা নেন, এক্স কোন ধরনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন? এখানে ঝাপটে ধরেছেন, পোশাক থেকে নিয়ে নিয়েছেন, শাস্তি কি হবে? এক্স দস্যুতার অপরাধ করেছে, যেটা সম্মতি ব্যতিরেকে প্রতারণামূলক ভাবে যেটা পোশাক থেকে যেটা অর্থ গহনা, এক্স চুরি করেছে কিন্তু চুরি করতে গিয়ে স্বেচ্ছায় জেডকে ঝাপটে বা অবৈধ বাধা দিয়েছে, সেখানে চুরি করতে গিয়ে অবৈধ বাধা দেওয়ার কারণে চুরি দস্যুতায় পরিণত হয়ে গেছে। এখানে হলো 10 বছর, দস্যুতা মানে 10 বছর, দতে দস্যুতা, দতে 10 বছর, আর সূর্যোদয় বা সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী হলে তখন হয়ে যাবে 10, হবে না 14। এই হলো বিষয়। মহাসড়কে পিস্তল দেখিয়ে টাকার ব্যাগ দাবি করে, এগুলো তাৎক্ষণিক ভয় দেখাইলে হয়ে যাবে দস্যুতা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে কয়েকটা নির্দিষ্ট অবস্থায় ককে ধরে নেওয়ার প্রতারণামূলক এবং খ সম্মতি ব্যতিরেকে তার পোশাকতে রত্ন নিয়ে এনে, তাহলে সম্মতি ব্যতিরেকে এই কাজটি করার জন্য ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে এবং ক অপরাধ করেছে কি? দস্যুতা করেছে। এরপরে হচ্ছে হলো বার কাউন্সিল পরীক্ষা 2022-এ আসছে, কি আসছে বলতে আছে যে কে এল এম এন ও ফি এবং ফি একটি বাড়িতে ডাকাতি করলে এল বাড়ির মালিক আর কে খুন করেন। এখন লোকজন চিৎকারে ডাকাত দল মালামাল নিতে পারেনি, কিন্তু কে এল এম এন ও ফৌজদারি দায় আর কে খুন করে ফেলছে। তাহলে সবাই তো এখানে খুন সহ ডাকাতিতে জড়িয়ে যাবে। কি হয়ে যাবে? যে খুন সহ পি খুন সহ ডাকাতিতে দণ্ডিত হবে। উক্তরা কোনো মালামাল নিয়ে যাওয়া যাওয়া ডাকাতি পূর্ব সত্তর ডাকাতি সংগঠনের চেষ্টা 391 ডাকাতি বলে গণ্য হয়। 391 দ্বারা ডাকাতি সংগঠন প্রচেষ্টা সদর ডাকাতি বলে গণ্য হবে, যেহেতু ডাকাতি সংগঠনের সময় এল বাড়ির মালিক আর কে খুন করেছে, অর্থাৎ খুনের দায় সকল দলে মানে সদস্যদের নিতে হবে, 396 দ্বারা দণ্ডিত হবে। বুঝে গেছেন। এরপরে দেখেন কয়েকজন ডাকাত কয়েক বাড়িতে ডাকাতি করে, সে সময় ক বাধা দিলে ক ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যার জন্য মোটামুটি অ্যাটাম্পট নে উদ্যত হয়, খ তাদেরকে নিষেধ করে, কিন্তু ডাকাতগণ শেষ পর্যন্ত ককে হত্যা করে। এখানে ক্ষয়ের শাস্তি হবে অবশ্যই অবশ্যই ডাকাত দলে থাকলে। তাইলে এখানে ক্ষয়েরও কি হবে দেখেন, এখানে সুতরাং খ ডাকাত দলের সদস্য ছিল, সুতরাং হত্যার জন্য দণ্ডিত হবে, যদিও সে হত্যার রাজি ছিল না, হত্যা অংশগ্রহণ করেনি, হত্যা বাধা দিয়েছিল, তাও এখানে সে অভিযুক্ত হবে, কারণ সে ছিল ডাকাত দলে ছিল। বার কাউন্সিল 2007-এ আসছে, দেখেন 10 জন ডাকাত মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টার বাড়িতে ডাকাতি করে। ডাকাতি করার ফলে বাড়ির মেয়ে ছেলেদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদের বিশেষ অনুরোধ জানায়। ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল সম্পদ দেয়। বিচারের সময় ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবে তাহলে এখানে কি বলছে, প্রত্যেক ডাকাত মোটামুটি এরা চোরাই মাল গ্রহণের জন্য 412 ধারার পৃথক চার্জ গঠন করা হবে, কারণ 396 ধারা খুন সহ ডাকাতি একত্রে চার্জ গঠন করা হবে। আর 396 ধারা ডাকাত দলের কোন সদস্য ডাকাতের সঙ্গে সময় খুন করলে উক্ত ডাকাত দলের সকল সদস্য খুনের জন্য দণ্ডিত হবে, তাদের প্রত্যেকে মৃত্যু যাবজ্জীবন এবং দণ্ডিত হবে। বর্ষবর্ষী ডাকাত দলের বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারে গুলি করে হত্যা করেছে, 396 ধারা অন্যান্য ডাকাতও দায়ী হবে। এখন পুরো মাল গ্রহণের জন্য চার্জ গঠন করা হবে। আচ্ছা, মোটামুটি বুঝিয়া গিয়েছেন। এরপরে হচ্ছে হলো আমরা দেখতে চাই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। দেখি অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা দেখি বিচ অফ ট্রাস্ট কি করছে। এখানে বলতেছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, একটা হলো বিশ্বাসভঙ্গ, একটা হলো বিচ অফ কন্ডাক্ট, আর একটা হলো মিস অ্যাপ্রোপ্রিয়েশন। এটার মধ্যে পার্থক্য আলোচনা আছে। বার কাউন্সিল পরীক্ষা 2020 সালে আসছে, গুরুত্বপূর্ণ। কি বলতেছে, সংজ্ঞা কি জিনিস 403-এ বলা আছে, ধারা অনুসারে অসাধুভাবে কোনো সম্পত্তি হস্তান্তর তছরূপ করা নিজস্ব ব্যবহারের পরিণত করা হলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
করণ বলে গণ্য হবে। এটা হলো কোনো সম্পত্তি তছরূপ বা নিজের ব্যবহারে পরিণত করলে, কোনো অস্থাবর সম্পত্তি তছরূপ করে নিজস্ব ব্যবহারের জন্য হলে। যেমন 405 ধারা অনুসারে কোনো ব্যক্তি তার সম্পত্তি অধিপত্য বিশ্বাসের ভারপ্রাপ্ত হয়ে কোনো অসাধুভাবে তছরূপ করে নিজের পরিণত করে, তাহলে বিশ্বাস ভঙ্গ। তাহলে আমরা আহ আহ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর হলো অসাধ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, দুইটা আলাদা জিনিস। একটা হলো সম্পত্তি পুরাই পাওয়া, হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো তার কাছে জমা দিলে সেটাকে উনি তছরূপ করা, সেটাই। এরপরে হচ্ছে হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু অপরাধমূলক বিশেষজ্ঞ স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রে হতে পারে। সম্পত্তি গ্রহণের পন্থাটা কি হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে সম্পত্তিটি কোনো ঘটনাক্রমে অন্য কোনো পন্থায় অপরাধের দখলে আসে এবং তারপর সে নিজস্ব ব্যবহারে পরিণত করে, অসাধুভাবে সম্পত্তি বলে। আর এটাতে অপরাধমূলক বিশেষজ্ঞ সম্পত্তি আইনগতভাবে বিশ্বাস করে অপরাধীকে অর্পণ করে, তারপর সে অসাধুভাবে আত্মসাৎ করে। এটা চুক্তিগত সম্পর্ক, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ চুক্তিগত সম্পর্ক থাকে না। আর এটা চুক্তিগত সম্পর্ক থাকে। বিশ্বাস ভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের কারণে বিশ্বাস ভঙ্গ থাকে না, কিন্তু এখানে বিশ্বাস ভঙ্গ, বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ থাকে। নিজ ব্যবহারে পরিণত করা, কারণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা মাত্রই সংগঠিত হয়। আর অপরাধমূলক বিশেষ অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা, উক্ত সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করাও অপরাধ হিসেবে গণ্য হবে। এরপরে আমরা দেখি বা পেনাল কোড 1860 বিধান উল্লেখ করে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের উপাদানগুলো ব্যাখ্যা করুন। এখানে দুইটা আলাদা আলাদা জিনিস আছে। বার কাউন্সিল পরীক্ষা 2007-এও আসছে, খুবই গুরুত্বপূর্ণ, 2012-তে আসছে। এরপরে দেখেন এগুলো, তাহলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের প্রাসঙ্গিক বিধান আমরা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ 405-এ সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সম্পত্তি বা সম্পত্তির উপরে অধিপত্য বা বিশ্বাসের ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি অসাধুভাবে তছরূপ করে, নিজের ব্যবহার করে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে 405 ধারা অনুসারে দায়ী করা যাবে। এবং অভিযুক্ত ব্যক্তি বিশ্বাস ভরে অধিপত্য ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তিটি পেয়েছিল এবং সে অসৎভাবে আত্মসাৎ করেছে, নিজে ব্যবহার করেছে, তারপরে হলো হস্তান্তর করেছে, এই উপাদানগুলো থাকতে হবে। কিভাবে এই ট্রাস্ট থেকে অব্যাহতি দেওয়া হবে? আইনে নির্দেশিত সে সংক্রান্ত পদ্ধতি ভঙ্গ করলে ট্রাস্ট থেকে অব্যাহতি সংক্রান্ত আইনগত চুক্তি ভঙ্গ করে এরূপ কাজ করেছে এবং ইচ্ছাকৃতভাবে তছরূপ করার অনুমতি দান করে অন্য ব্যক্তিকে। তারপরে হলো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের উপাদানগুলো হলো 405-এ দেওয়া আছে। উপাদানগুলো কি? এই যে উপাদানগুলো হচ্ছে হলো যেগুলা মোটামুটি আমরা বললাম যে কি করতে হবে, সম্পত্তি কি হবে, স্থাবর অস্থাবর হতে পারে, বিশ্বাস ভরে সম্পত্তিটির প্রতি নিয়ন্ত্রণ পাওয়া, অসাধুভাবে সেটা আত্মসাৎ করবে, আইনের চুক্তি লঙ্ঘন করবে, এবং এই হলো বিষয়। এবং প্রতারণার বিষয়টা কি হচ্ছে? প্রতারণা 415-তে প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রতারণা হইতে হলো এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে ছলনা করবে এবং উক্ত ছলনার মাধ্যমে উক্ত ব্যক্তি ছলনা, প্রবঞ্চনা বা অসৎভাবে পরিচিত করে অপর কাউকে কোনো সম্পত্তি প্রদানে, এবং কোনো ব্যক্তি কোনো সম্পত্তি রেখে দেওয়া বা সম্মতি প্রদানে অনুরূপ ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করে। এবং এমন কোনো কাজ করতে বা করা থেকে বিরত, বা যে কাজ সে ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না করলে করতো না বা তা থেকে বিরত থাকতো না, এমন কার্য করা থেকে বিরত থাকে দেহ মন খ্যাতি, হ্যাঁ, সম্পত্তি ক্ষতি করার সম্ভাবনা তৈরি করে। প্রতারণার উপাদান হলো ছলনা থাকতে হবে এবং প্রতারণামূলক ভাবে অসাধুভাবে নিতে হবে এবং পরাজিত করতে হবে, এবং সম্পত্তি অর্পণ বা সম্পত্তি রেখে দেওয়ার বিষয়টা হইতে হবে, এবং সম্পত্তি ক্ষতি বা ক্ষতির সম্ভাবনা তৈরি করতে হবে। শাস্তি দেওয়া আছে 417-তে, 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড হইতে পারে। আমরা এরপর থেকে আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। 125 থেকে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।